প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে মোরে আরো 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 দাও প্রাণ। ডুয়ার্স এই নামটির সাথেই যেন জুড়ে আছে ভীষণ রকমের ভালো লাগা আর প্রাণ ভরা ভালোবাসা। ঠিক যেন সদ্য কৈশোর পেরিয়ে যৌবনে পা রাখা চঞ্চলা বালিকা। তারই দুই লুকোনো মনির সন্ধান দেব আমাদের এবারের ডুয়ার্স সিরিজের দুটি পর্বে। আজ রইল প্রথম পর্ব। বছর পরে মায়ের আগমন বার্তায় আকাশ বাতাস মুখরিত, আর আমরাও তাই চলে এসেছি প্রকৃতির কোলে। হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমি সম্পিতা আর আপনারা দেখছেন সম্পিতানু ব্লগস। আরও একটা সম্পূর্ণ নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগতম। আজ 31শে আগস্ট 2025, আর আমি দাঁড়িয়ে আছি পশ্চিমবঙ্গের সবচেয়ে সুন্দর, সবচেয়ে মায়াবী, প্রকৃতির অপার সৌন্দর্য ঘেরা জায়গা ডুয়ার্সে। এই ডুয়ার্সে আমরা থাকবো 2 রাত 3 দিন, এবং এই 2 রাত 3 দিনে আমরা দুটো আস্তানার সন্ধান দেব। মানে দুটো রাত আমরা দুটো আস্তানাতে কাটাবো, এবং সম্পূর্ণ নির্জন প্রকৃতির কোলে অফবিট একটা জায়গায় যদি আপনারা 1 রাত বা 2 রাত উইকেন্ডে ছুটি কাটাতে আসতে চান, পাহাড়, নদী, ঝর্ণা, জঙ্গল, প্রকৃতি সব কিছু মিলিয়ে ফাটাফাটি একটা উইকেন্ড ট্রিপ বা 1 দিন 2 দিনের ছুটি প্ল্যান করতে চান ফ্যামিলিকে নিয়ে অথবা বন্ধুবান্ধবকে নিয়ে, তাহলে এই সিরিজ শুধুমাত্র আপনার জন্য। তাই এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর যদি আমাদের চ্যানেলে নতুন হন আর এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন, সম্পূর্ণ ভিডিওটা দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং সাবস্ক্রাইব করবার পর বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবেন, কারণ প্রতি শনিবার ঠিক বিকেল 4:30 আমাদের একটি করে নতুন ভিডিও আসে। তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক আজ ডুয়ার্স ভ্রমণের নতুন আর একটা অসাধারণ গল্প। আমাদের আজকের গন্তব্য পাঞ্ঝরা পৌঁছানোর জন্য সবচেয়ে সহজ উপায় হলো শিয়ালদা স্টেশন থেকে 13149 কাঞ্চনকন্যা এক্সপ্রেস ধরে নেওয়া, যা প্রত্যেক দিন ঠিক রাত 8:30টায় শিয়ালদার 12 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়ে, এবং 12 ঘন্টা 48 মিনিট জার্নি করবার পর পরের দিন সকাল 9:18 পৌঁছয় নিউমাল জাংশনে। আমরা 3E কম্পার্টমেন্টে টিকিট কেটেছিলাম, আর এতে আমাদের ভাড়া পড়েছিল মাথাপিছু 910 টাকা করে। অ্যাকচুয়ালি এই 3A আর 3Eর মধ্যে তফাৎ কিছুই নেই, শুধু 3Eতে প্যাসেজটা একটু সরু হয়, তবে ট্রেন কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। কাঁটায় কাঁটায় 8:30 বাজতেই ট্রেন ছেড়ে দিল শিয়ালদা স্টেশনের 12 নম্বর প্ল্যাটফর্ম। এই ট্রেনটিতে কিন্তু প্যান্ট্রি কার নেই, যদিও অনবোর্ড ক্যাটারিং বা ক্যাটারিং রয়েছে, তবে আমরা দক্ষিণেশ্বর ছাড়বার পরই বাড়ি থেকে আনা খাবার দিয়ে আজকের ডিনার সেরে নিলাম। যাই হোক, খাওয়া দাওয়া সেরে নিয়ে আর সময় নষ্ট না করে চটপট ঘুমিয়ে পড়লাম। গুড মর্নিং সবাইকে। আজ সকালবেলা ঘুম থেকে উঠে দেখি তিস্তার ভয়ঙ্কর রুদ্র রূপ। যদিও শিলিগুড়ি স্টেশন পার হওয়ার পর থেকে নিউমাল পর্যন্ত যে জার্নিটা অসাধারণ সুন্দর, সেটা তো আপনারা সবাই জানেন। ভারতবর্ষের অন্যতম সুন্দর এই রেলযাত্রাকে আমরা কভার করেছি আমাদের গরুবাথান এবং মূর্তি সিরিজের প্রথম পর্বের ভিডিওগুলিতে। আজ আমরা মনোনিবেশ করব শুধুমাত্র পাঞ্ঝরায়। 640 কিলোমিটার পথ চলা শেষ, একদম কাঁটায় কাঁটায় 9:18তেই আমাদের ট্রেন চলে এসেছে নিউমাল জাংশনে। 13149 শিয়ালদা আলিপুরদুয়ার কাঞ্চনকন্যা এক্সপ্রেসে করে আমরা চলে এলাম এই নিউমাল জাংশনে। এই নিউমাল জাংশন থেকে বেরিয়ে আমরা যাব আজকে আমাদের নির্দিষ্ট গন্তব্যে। চলুন তাড়াতাড়ি এবার স্টেশনের বাইরে যাওয়া যাক।
আমরা নিউ মাল স্টেশন থেকে বেরিয়ে এলাম। একদম স্টেশন থেকে বাইরে বেরোলেই এখানে রয়েছে গাড়ির স্ট্যান্ড, টোটো স্ট্যান্ড, 4 চাকা এবং টোটো সবই রয়েছে। এবার এখান থেকে শেয়ার গাড়িও ছাড়ে, কিন্তু এখান থেকে চাইলে আপনারা চালসা মোড় চলে যেতে পারেন শেয়ার গাড়ি ধরে বা শেয়ার টোটো করে, বা এখানে কাছে মালবাজার বাস স্ট্যান্ড রয়েছে সেখানে চলে যেতে পারেন। ওখান থেকেও আপনাদের যে জায়গায় আপনারা যেতে চান সেখানে যাওয়ার বাস অথবা গাড়ি পেয়ে যাবেন। আর এখান থেকে যদি প্রাইভেটে বুক করে যান সেক্ষেত্রে আপনাদেরকে একটু বেশি ভাড়া দিয়ে যেতে হবে। চলে এসেছে আমাদের টোটো, আর সেই রহিদুলদার সাথেই আমরা যাব। এনার সাথে কিন্তু আমরা ঘুরেছিলাম মূর্তি, যারা আমাদের মূর্তি সিরিজ দেখেছেন তারা জানেন। দাদার সাথে আমরা যোগাযোগ করেছিলাম, ওনার টোটোতেই এখন আমরা চলে যাব আমাদের আজকের যে ডেস্টিনেশন পানঝোড়াতে। আচ্ছা, এই পিছনের রাস্তাটা সোজা চলে যাচ্ছে শিলিগুড়ির দিকে, আর সামনে এই রাস্তা দিয়ে আমরা যাচ্ছি এখন মালবাজার চালসা হয়ে আলিপুরদুয়ার হয়ে আসাম সোজা। আচ্ছা, আমাদের নিউমাল স্টেশন থেকে আর এই পানঝোড়া রিসর্টের দূরত্ব কিন্তু মাত্র 12 কিলোমিটার। বাঁদিকে চায়ের বাগান, ডান দিকেও চায়ের বাগান, মাঠ। এই চায়ের বাগানের মধ্যে দিয়ে কালো পিচের এই যে রাস্তা, আর আকাশে নীল আকাশে পেঁচা পেঁচা তুলো, পুরো পুজোর গন্ধ, পুজো গন্ধ, পুজো আসছে। আচ্ছা, এই হচ্ছে মালবাজার বাস স্ট্যান্ড। একদম মালবাজার বাস স্ট্যান্ডের পাশ থেকে আমরা যাচ্ছি। এখান থেকে আপনারা কিন্তু শিলিগুড়ি, এনজিপি সব জায়গায় যাওয়ার বাস পেয়ে যাবেন। সানগ্লাস আনতে ভুলে গেছি, আর এদিকে মানে ভালোই রোদ উঠেছে, তাই টোটোয় যেতে যেতে দাদাকে বললাম যে দাদা সানগ্লাস কিনবো। মালবাজারের ওপরে এই জেম অপটিক্সের সামনে দাঁড় করালেন, এখান থেকে এই সানগ্লাসটা নিলাম। খুব ভালো ভালো কালেকশন আছে দাদার কাছে, কিন্তু ব্র্যান্ডেড এবং লোকাল। তো আপনারা যদি আসেন এই কৌশিক দাদার কাছে সানগ্লাসও কিনতে পারেন, যদি আমার মতো কেউ ভুলে যান। মালবাজার পেরিয়ে এসে প্রথমেই আমাদের যে ব্রিজটা ক্রস করতে হবে সেটা হচ্ছে মাল ব্রিজ, আর ঠিক তার নিচে রয়েছে এই মাল নদী। এই নদীতে 2022 সাল দুর্গাপুজোর দশমীর দিনে বিরাট হরপাবান এসেছিল। এবার আমরা উঠছি নেওড়া ব্রিজে, মানে এটা হচ্ছে আজকে সেকেন্ড ব্রিজ ক্রস করছি। এই নেওড়া ব্রিজের নিচে দিয়ে বয়ে চলেছে নেওড়া নদী। খুব সুন্দর একটা পরিষ্কার জলের ধারা আসছে। এই শীতকালে আসলে কিন্তু এটা পুরো রিভার বেড থাকে, তখন জলই দেখা যায় না, কিন্তু বর্ষাকালে এত সুন্দর লাগে। এই পাহাড়ের কোলে নদী, এই ব্রিজটা যাত্রা পথটাকেই একটা আলাদা মানে মাত্রায় নিয়ে যায় সত্যি। এখন আমরা আছি কুর্তি সেতুর ওপর। কুর্তি ব্রিজের নিচে থেকে বয়ে চলেছে কুর্তি নদী, একটা ছবির মতো সুন্দর ল্যান্ডস্কেপ। সামনে দুটো পাহাড়ের মাঝখান থেকে ছোট্ট সরু ধারার একটা জলের রাশি চলে আসছে, তার নাম দেওয়া হয়েছে কুর্তি। আর সামনে এই রাস্তা, এটা আজকে আমাদের 3 নম্বর ব্রিজ আর 3 নম্বর নদী যেটা আমরা ক্রস করছি। এক্ষুনি ছিল রোদ্দুর আর এখন হয়ে গেছে মেঘলা আকাশ, এই জন্যই তো আসা এখানে। দেখতে দেখতে আমরা চলে এলাম চালসা বাজারে। এখানে একটু আমরা খাওয়া দাওয়া করবো, কারণ আমরা ব্রেকফাস্ট করিনি, দাদাকে বললাম। এই চালসা থেকেই কিন্তু রাস্তা ডান দিকে চলে যাচ্ছে মূর্তির দিকে, আর বাঁ দিকের রাস্তা চলে যাচ্ছে ওই খুনিয়া মোড়ের দিকে, পানঝোড়া। আমরা ওইদিকেই যাবো, বাঁ দিকের রাস্তাটা দিয়েই এবার যাব। আর এই ডান দিকের এই যে রাস্তা, এইটা দিয়েই চলে গিয়েছিলাম মূর্তির দিকে। যাবার পথে চালসা মোড়ের কাছে প্রমীলা রয় মিষ্টান্ন ভাণ্ডারে আমরা আমাদের ব্রেকফাস্ট সেরে নিলাম। গরম গরম কচুরি, মিষ্টি আর বোঁদে সহযোগে দুর্দান্ত একটা ব্রেকফাস্ট হলো কিন্তু। ওই যে দূরে দেখা যাচ্ছে মূর্তি ব্রিজ, আর ঠিক তার পিছনে আমাদের আজকের আস্তানা। একটু একটু দেখা যাচ্ছে গাছের ফাঁক থেকে, ক্যামেরায় হয়তো বোঝা যাচ্ছে না, কিন্তু এখান থেকে পুরো জায়গাটাকে দেখতে একদম ছবির মতো লাগছে। আর আকাশটা এখন এত সুন্দর হয়েছে, আমি বারবার বলছি আজকে আকাশটাকে অ্যাভয়েড করা যাচ্ছে না, এতটাই সুন্দর। আর এই ল্যান্ডস্কেপ, ওইখানে আমরা থাকবো এটা ভাবতেই পারছি না। আর দেখতে দেখতে আমাদের আজকের 4 নম্বর সেতু মূর্তি সেতুর ওপর চলে এলাম। মূর্তি সেতুর উপর থেকে আমরা যাচ্ছি, আর এর নিচে থেকে বয়ে চলেছে খরস্রোতা মূর্তি নদী। এখন নদী পুরো উচ্ছল, ভরা যৌবন একদম এখন মূর্তি নদীতে। আর এই হচ্ছে এদিক থেকে চলে যাচ্ছে সোজা
দূরের পাহাড়ের দিকে। মহাবাড়িটা ক্রস করলেই এই মূর্তি ব্রিজটা আসে, আর তারপরেই আমরা যে জায়গায় আজকে যাব মানে পানঝোড়া, সেই পানঝোড়া আর কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে যাব। এই যে পানঝোড়া বস্তির বোর্ডটা আমরা জাস্ট পেরোলাম, আর সেই সোজা রাস্তা যেটা চলে যাচ্ছে ওখান থেকে কিন্তু আমরা এবার সোজা যাব না, এই বাঁ দিকে যে রাস্তা, সরু রাস্তাটা ঢুকে যাচ্ছে, পানঝোড়া বন ছায়া বা পানঝোড়া ফরেস্ট ভিলেজের একটা বোর্ড দেওয়া রয়েছে এদিকে, এখান থেকে এই বাঁ দিকে বেঁকে গেলাম। এই রাস্তা ছেড়ে আমরা এই সরু রাস্তাটাতে ঢুকলাম। এবার এইটা পুরো যে ছোট্ট গ্রামটা রয়েছে এটা হচ্ছে পানঝোড়া গ্রাম। পানঝোড়াতে আসার সাথে সাথে কারা আমাদেরকে ওয়েলকাম জানাচ্ছে দেখুন, এত রংবাহারি প্রজাপতি একসাথে আমি এর আগে কখনো দেখিনি। আমি তো মারাত্মক প্রজাপতি লাভার, আর এইরকম লাল, নীল, সবুজ, হলুদ, সাদা সব রকম রঙের প্রজাপতি অসম্ভব সুন্দর, ভাবা যাচ্ছে না জাস্ট। আর এই যে বাঁধানো রাস্তাটা দেখলেন, এই রাস্তাটা দিয়ে এসে এইবার আমরা এই মাটির রাস্তাতে পড়লাম। মানে আপনারা যদি গাড়ি নিয়ে আসেন সেক্ষেত্রে এই জায়গাতেই হয়তো আপনাদের গাড়িটা রেখে দিয়ে যেতে হবে, কিন্তু আমরা এই টোটো করে এগিয়ে যাব এই মাটির রাস্তা ধরে সোজা সামনের দিকে। আর এইখানে দেখুন এই দাদারা কিভাবে মাছ ধরছেন, একদম জলা জমির মধ্যে নেমে গিয়ে পা দিয়ে ওই জায়গাটাকে পুরো করে দিয়ে তারপরে ওই ছোট ছোট জালগুলো দিয়ে গেতো মাছ ধরছেন এখান থেকে। আমাদেরকে যেটা দাদা বললেন যে এখানে গেতো মাছ ধরা হয় এইভাবে। কোন জায়গায় নামলাম দেখুন, এই সবুজের গালিচার ভেতর থেকে হেঁটে খানিকটা উঠতে হলো আমাদের। টোটোটা থেকে আমরা নেমে গেলাম, আর আমার সামনেই রয়েছে মূর্তি ব্রিজ। এখান থেকে কাঞ্চনকন্যা চলে যায় আলিপুরদুয়ারের দিকে, আর নিচে বয়ে চলেছে খরস্রোতা মূর্তি নদী। কি দারুণ সুন্দর। আচ্ছা, গাড়ি বা টোটো কিন্তু এই অবধি আসবে, গাড়ি তো এই অবধিও আসবে না, যেখানে ওই প্রজাপতি দেখালাম ওই অবধি, টোটো এই অবধি চলে এসছে। এই রাস্তাটুকু কিন্তু আমাদেরকে হেঁটে যেতে হবে। চাপড়ামারি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির মধ্যে অবস্থিত হওয়ায় এখানে কিন্তু যখন তখন পশু হানা দেয়, যদিও এই ব্যাপারটা আমার সেই সময় জানা ছিল না, বা বলা ভালো জানতে দেওয়া হয়নি। কি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি দেখুন, ওই যে দূরে দেখা যাচ্ছে আমাদের রিসর্ট, আর এইটুকু রাস্তা আমাদেরকে হেঁটে যেতে হচ্ছে। ওয়াও, একটুখানি চড়াই উঠে আমরা চলে এসেছি এখন আমাদের আজকের রিসর্ট পানঝোড়া নেচার কটেজ বা পানঝোড়া নেচার রিসর্ট। ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট ডিপার্টমেন্টের এই সুন্দর পানঝোড়া কটেজটা বেশ কিছুদিন বন্ধ ছিল, কোভিডের পর থেকে বন্ধই ছিল। তো আমরা অনেক দিন ধরে লক্ষ্য রেখেছিলাম যে এটা খুললে আমরা আসবো, কভার করব। একটা হিডেন জেম বলা যেতে পারে, মানে সব কিছু থেকে পুরো বিচ্ছিন্ন হয়ে যেন মনে হচ্ছে একটা অন্য কোনো জগতে চলে এসেছি, এবং এইরকম পরিবেশে থাকবো। সাধারণত এরকম জায়গায় আমরা সাইট সিইং করতে আসি, এসে দেখে বেরিয়ে চলে যাই, কিন্তু এরকম জায়গায় থাকবো এটা ভাবতেই অবাক লাগছে। চারিদিকে যে ফেন্সিং করা আছে, এগুলোতে কিন্তু বিকেলের পর মানে সন্ধ্যের পর থেকে কারেন্ট দিয়ে দেওয়া হয়, কারণ এটা একদম বাফার জোনের মধ্যে, এলিফ্যান্ট ক্রস করে এখান থেকে। তো সে কারণে সন্ধ্যের পরে আমরা বেরোতেও পারবো না, রিসর্টের মধ্যেই থাকতে হবে। আর রিসর্ট থেকে চারপাশেই অনবদ্য দৃশ্য, চোখ জুড়োনো সৌন্দর্য যাকে বলে। এই ফরেস্ট ডিপার্টমেন্টের কটেজে এসে আমরা রুম পেয়ে গেছি। এখানে টোটাল 4টে রুম রয়েছে, বা 4টে কটেজ রয়েছে বলা যেতে পারে। 4টে কটেজের 4টে নামও রয়েছে। আমরা থাকছি ফুলমতিতে, এছাড়াও রয়েছে আমান, জনার্দন আর কাবেরী। চলুন ফুলমতির ভিতরে ঢুকে দেখা যাক কীরকম। আমি নিজেও এখনও দেখিনি ঘরটা, বাঁশ দিয়ে করা মনে হচ্ছে। হ্যাঁ, বাহ, ভীষণই সুন্দর। আর ঘরের ভিতরে কিন্তু খুব সুন্দর ঠান্ডা রয়েছে। এখানে এসি নেই, কোনো কটেজেই এসি নেই, তবে ঘরের ভিতর প্রচণ্ড ঠান্ডা, ফ্যান রয়েছে। ভেতরে ঢুকে গেলে এসির দরকারও নেই। আর এখন আজকে তো রোদ উঠেছে, তাই টেম্পারেচার 31 ডিগ্রি সেন্টিগ্রেড মতন, না হলে অন্যান্য সময় কিন্তু একদমই ঠান্ডা থাকে। আর সন্ধে হয়ে গেলে ভালোই ঠান্ডা থাকবে। এটা একটা বড়
বেড রয়েছে, 3 জন শোয়ার মতো, 3টে বালিশও দিয়ে দেওয়া রয়েছে, পরিষ্কার চাদর পাতা রয়েছে, কম্বল দেওয়া রয়েছে, জানলা এদিকেও রয়েছে এদিকেও রয়েছে, মানে যেদিক থেকেই আমি জানলার পর্দা সরাবো সেদিকেই কিন্তু দুর্দান্ত ভিউ। আমি সরিয়ে দেখিয়ে দিচ্ছি তাহলে বুঝতে পারবেন। এই যে এইরকম একটা ভিউ আছে জানলার বাইরে। ঘরের মধ্যে কিন্তু আলাদা করে বিশাল কোনো আসবাবপত্র দেওয়া নেই, শুধু এইদিকে ড্রেসিং টেবিল টাইপের একটা কাঁচ লাগানো রয়েছে, সামনে কাঠের একটা জিনিসপত্র রাখার জায়গা, এখানে একটা ছোট সেন্টার টেবিল, দুদিকে দুটো চেয়ার ব্যাস, আর এখানে একটা ওয়াল পেন্টিং রয়েছে আর হ্যাঙ্গিং মানে কিছু ক্লিপ রয়েছে। আর এই হচ্ছে বাথরুম। বাথরুমটা কিন্তু বেশ বড়, বাপরে অনেক বড় বাথরুম। কোমোড, বেসিন, আয়না, হ্যান্ড শাওয়ার সব রয়েছে, টাওয়েল দিয়ে দিয়েছে দেখছি, সাবানও দিয়েছে। এই হচ্ছে টোটাল রুমের অবস্থা। এই রুম কিন্তু বুক করার জন্য আপনাদেরকে অনলাইন সাইটেই যেতে হবে। WBFDCর যে অনলাইন বুকিং সাইটটা রয়েছে স্ক্রিনে আসছে, ওইখানে আপনারা গিয়ে লগ ইন করে আপনাদের নির্দিষ্ট ডেট দিয়ে টাকা অ্যামাউন্ট পে করে তারপরেই বুক করতে হবে, আগে থেকেই পে করে দিতে হবে। আর যদি ক্যান্সেল করেন তাহলে ওনাদের ক্যান্সেলেশন পলিসি অনুযায়ী ক্যান্সেলেশন চার্জ পড়বে। আর রুমের ভাড়া হচ্ছে 2000 টাকা, আর তার সাথে জিএসটি নিয়ে টোটাল 2200 টাকা শুধুমাত্র লজিং। ফুডিংয়ের জন্য 550 টাকা করে পার হেড, চারটে মিল পাবেন আপনি একদিনের লাঞ্চ থেকে ব্রেকফাস্ট পর্যন্ত। এই হচ্ছে টোটাল এখানে থাকা এবং খাবার খরচ। এখন আমি দাঁড়িয়ে আছি পানঝরা নেচার কটেজের একদম ডাইনিং রুমে, আর ডাইনিং হল থেকে সামনের ভিউটা হচ্ছে জাস্ট এরকম। ডাইনিংয়ের জায়গাটাও বেশ সুন্দর, একদম খোলামেলা চারপাশটা, আর এখানে বসে খাওয়া দাওয়া করা যাবে। আর ডাইনিং লাগোয়াই রয়েছে এই কিচেন, দারুণ সুন্দরভাবে ডেকোরেট করা। এই হলো কিচেন, ওখানে রান্নাবান্না চলছে, পরিষ্কার পরিচ্ছন্ন পুরোটাই দেখে বোঝা যাচ্ছে। আমরা লাঞ্চ করব এখানে, তার আগে একটু বাইরে থেকে ঘুরে আসব। আর একটা ইনফরমেশান দিয়ে দিই, এখানে কিন্তু আপনারা নর্মাল ওয়াটার বা অ্যাকোয়াগার্ডের জল পাবেন না, জল এখান থেকে তাহলে আপনাদেরকে কিনেই খেতে হবে, সিল্ড বোতলই পাবেন। আর যদি মনে করেন যে আপনারা বাইরে থেকে জল নিয়ে আসবেন, তাহলে আসার সময় চালসা বাজার থেকে জলের বোতল নিয়ে চলে আসতে পারেন। পানঝরা নেচার কটেজে আসার পর যখন বাইরে বেরিয়ে চারপাশটা ভালো করে দেখলাম আর একটু ধাতস্থ হলাম, ঠিক যেন মনে হলো প্রকৃতির কোলে এক টুকরো স্বর্গ। এমনও যে থাকার জায়গা হতে পারে এটা তো ভাবাই যায় না। এমন জায়গায় বসে বিকেলবেলার চা খেতে খেতে এরকম একটা দৃশ্য দেখব, এর বেশি জীবনে আর কি বা চাওয়ার থাকতে পারে। যেহেতু আমাদের লাঞ্চ তৈরি হতে আরও কিছুটা সময় লাগবে, তাই রহিদুলদা বললেন আমাদের কাছের একটি দারুণ জায়গা থেকে ঘুরিয়ে আনবেন। পানঝরা থেকে আমরা চাপড়ামারি ফরেস্টের মধ্যে থেকে দারুণ সুন্দর রাস্তা ধরে এখন যাচ্ছি জলঢাকা নদী দেখতে। আমাদের রহিদুলদা বললেন যে এসেছেন যখন, এখন তো রোদ্দুর, কটেজে তো কিছু করতে পারবেন না, বিকেলের দিকটা কটেজটা দেখবেন ঘুরে আশপাশটা, এখন চলুন আপনাদেরকে একটু জলঢাকা নদীটা দেখিয়ে আনি, ততক্ষণ ওরা লাঞ্চটা রেডি করুক। তা আমরাও বললাম চলুন তাহলে। এই যে রাস্তা দিয়ে যাওয়া, এই রাস্তাটাই না মানে আলাদা লেভেলের সুন্দর, মানে আর কোনো জায়গার সাথে যেন এই জায়গার তুলনাই চলে না, অতুলনীয় সুন্দর রাস্তা। আমরা এখন চলে এসেছি খুনিয়া মোড়ে। এই জায়গার নাম খুনিয়া মোড় হয়েছিল কারণ একটা সময় এই জায়গায় প্রচুর খুন খারাপি হতো। এই খুনিয়া মোড় থেকে বাঁদিকে 24 কিলোমিটার গেলেই আমরা চলে যাব ঝালং এবং তারপরে বিন্দু। আমরা আমাদের আগে যে মূর্তিতে এসেছিলাম সেই মূর্তি সিরিজে আপনারা দেখবেন আমরা 7 পয়েন্ট যেটা সাইট সিং হয় সেখানে করেছি এবং এই ঝালং বিন্দু দেখিয়েছি। আর ডান দিকের এই রাস্তাটা চলে যাচ্ছে মূর্তির দিকে, আর সোজা রাস্তাটায় আমরা যাব, এই যে এই রাস্তাটা চলে যাচ্ছে মূর্তির দিকে। এখন আমরা সোজা যে রাস্তা, এই রাস্তায় চলে যাব, এই রাস্তায় চলে যাচ্ছে জলঢাকা নদীর দিকে। এখান থেকে আলিপুরদুয়ার 105 কিলোমিটার। আমাদের গন্তব্যে মোটামুটি চলে এসেছি। আমার সামনে এখন জলঢাকা সেতু রয়েছে, জলঢাকা ব্রিজের ওপর থেকে আমরা হেঁটে ব্রিজটা ক্রস করব। এই যে রাস্তা দিয়ে সোজা আসলেই এই হলো জলঢাকা ব্রিজ, আর নিচে থেকে বয়ে চলেছে জলঢাকা নদী। আমরা নদীর কাছেও যাব, কিন্তু তার আগে ব্রিজটা হেঁটে ক্রস করব। দাদা আমাদেরকে বললেন যে আপনারা হেঁটে আসুন, আমি গাড়ি নিয়ে সামনে দাঁড়িয়ে থাকছি। জলঢাকা ব্রিজের একদম মাঝখানে দাঁড়িয়ে রয়েছি এবং মাঝখান থেকে বাঁদিকে যা দৃশ্যপট আমাদের চোখের সামনে আমরা দেখতে পাচ্ছি,
সত্যি ছুটে ছুটে বারবার আসা ডুয়ার্সে এই জন্যেই তো। এই দৃশ্যপট, এই ল্যান্ডস্কেপ আর কোথায় বা পাবো। আর এইখানে আসার জন্য এই সময়টাই হলো সেরা সময়, কারণ নদীগুলো একদম জলে উপচে পড়ে এবং তার সাথে সবুজে মোড়া পাহাড় এবং তার সাথে নীল আকাশ আর পেঁজা পেঁজা তুলোর মতো মেঘ। এর চেয়ে সুন্দর বোধহয় আর কিছু হতে পারে না। প্রকৃতি তার সবটুকু রূপ এখানে ঢেলে দিয়েছে। তাই বারবার এই ডুয়ার্সের মায়া না কাটাতে পেরে ফিরে আসি আর আপনাদেরকেও বারবার ফিরিয়ে আনি এই প্রকৃতির কোলে। জলঢাকা সেতু ক্রস করবার পরেই রয়েছে সামনে ভানু মোড়, মানে অনেকগুলো রাস্তা চলে যাচ্ছে, তিন মাথার মোড় একটা। আমরা ওইদিকে যাব না, জাস্ট ব্রিজটা ক্রস করেই বাঁ দিকে একটা রাস্তা নেমে যাচ্ছে, ওই রাস্তাটা দিয়ে হেঁটে এখন আমরা যাচ্ছি জলঢাকা নদীর কাছে। এখন চলে এসেছি জলঢাকা নদীর একেবারে কাছে, মানে আমাদের রিসর্ট থেকে টোটোতে ওই 15-20 মিনিট মতোই লাগলো। 7-8 কিলোমিটার দূরত্ব হবে, 11 কিলোমিটার হবে না। তবে এই জায়গাটা এত সুন্দর, মানে এখানে ঘন্টার পর ঘন্টা বসে কাটিয়ে দেওয়া যায়। আর রহিদুল দাদা আমাদেরকে বললেন বলেই কিন্তু ওনার সাথে আমরা এলাম। আপনারাও কিন্তু আসলে ওনার সাথে ঘুরতে পারেন, খুব দায়িত্ববান লোক এবং ভীষণ ভালো মানুষ, খুব দায়িত্ব নিয়ে আপনাদেরকে ঘুরিয়ে দেবেন, ভালো ভালো জায়গা উনি নিজের থেকে দেখিয়ে দেবেন। এটুকু বলতে পারি যে সেই কারণেই কিন্তু সেকেন্ড টাইম আমরা ওনাকে যোগাযোগ করেছি এবং ওনার সাথে ঘুরছি। দূরের পাহাড়ে হালকা মেঘাচ্ছন্ন, হালকা কালো কালো মেঘ এসছে, আর তার সাথে এই ভরা যৌবনা নদী, তার সাথে সবুজ গালিচার মতো দ্বীপ, পাহাড়, অনবদ্য। শুনলাম এই বর্ষাকালে নাকি বিন্দু ব্যারেজের জল ছাড়লে এই জলঢাকার জল তখন অনেক বেড়ে যায়, তাই এই নদীর কাছাকাছি খুব একটা যেতে দেওয়া হয় না। যাই হোক, এরকম একটা জায়গায় তো ঘন্টার পর ঘন্টা বসে থাকাই যায়। আমরাও বেশ কিছুটা সময় কাটিয়ে ফেরার পথ ধরলাম। এখন ঘড়িতে সময় ঠিক দুপুর 1:35। রহিদুলদা আমাদেরকে নামিয়ে দিচ্ছেন, নামিয়ে দিয়ে চলে যাচ্ছেন। আবার দাদার সাথে কালকে দেখা হবে। ঠিক আছে দাদা, আসি। হ্যাঁ, থ্যাংক ইউ। আজ সব মিলিয়ে আমাদের টোটোর ভাড়া পড়লো 700 টাকা। ঘরে এসে পৌঁছতে না পৌঁছতেই ওদিক থেকে লাঞ্চের ডাক পড়লো, আর পেটেও ততক্ষণে ছুঁচোরা বেশ ভালো রকম লাফালাফি শুরু করে দিয়েছে। তাই আর এক মুহূর্ত সময় নষ্ট না করে সোজা চলে গেলাম ডাইনিং হলে। ঘড়িতে এখন সময় ঠিক দুপুর 2টো। আমরা বসে গেছি পাঞ্জরা কটেজের ডাইনিং এরিয়াতে আজকের লাঞ্চের জন্য। তো আমাদের লাঞ্চে আজকে দিয়েছে এরকম ভাত, আলু ভাজা, একটা আলু পটলের তরকারি, ডাল, রুই মাছ বেশ বড় সাইজের একটা পেটি, আর তার সাথে স্যালাড আর ধনেপাতার চাটনি। আর জলের ব্যাপারটা যেটা বলেছিলাম, জল কিন্তু এখানে কিনে খেতে হবে, কোনো ফিল্টার, অ্যাকোয়াগার্ড বা আলাদা কোনো জলের ব্যবস্থা নেই। সে কারণে আমরা চালসা থেকে 6 লিটার জল নিয়ে নিয়েছি। আপনারাও ওখান থেকে যখন আসবেন এটা মাথায় রাখবেন, জলটা নিয়ে আসবেন, নাহলে এখান থেকে যদি কেনেন 1 লিটারেরই বোতল আছে, একটু দামটা বেশি পড়তে পারে। যাই হোক, খাওয়া দাওয়া স্টার্ট করি। দেখে কিন্তু খাবার বেশ ভালোই মনে হচ্ছে। আর সব থেকে যেটা ভালো, যে এইখানে বসে বসে যে ভিউটা দেখতে দেখতে খাওয়া, সেটা তো অনবদ্য। যে কোনো খাওয়াই অমৃত লাগবে। একদম যেটা দেখে মনে হয়েছিল একদম সেরকমই, ভীষণ সুন্দর রান্নাবান্না। খাওয়া দাওয়া করে উঠে স্নান করে ফ্রেশ হয়ে গেছি, আর প্রকৃতিও একদম ফ্রেশ হয়ে আমাদের জন্য যেন অপেক্ষা করছিল। খাওয়া দাওয়া তো দারুণ ছিল, সুন্দর ঘরোয়া রান্নাবান্না, ফ্রেশ খাওয়া দাওয়া। এবং তারপর এইখান থেকে, মানে আমাদের যে ঘরটা তার ঠিক সামনে থেকে উল্টো দিকে ওই যে দূরের পাহাড়টা দেখা যাচ্ছে, এখন পরিষ্কার হয়ে গেছে মেঘ কেটে গিয়ে, ওটা হচ্ছে লাভার পাহাড়। আর একটু সামনে থেকে গিয়ে ডান দিকে তাকালে সামসিং দেখা যায় এখান থেকে। আর আমরা এখন যাচ্ছি এখান থেকে
পাশেই রয়েছে মূর্তি নদী আর মূর্তি ব্রিজ। ওই দিকটা ঘুরে এসে তারপর আবার এই সুন্দর জায়গাটাতে বসে আজকের বিকেলটা কাটাবো। এখন ঘড়িতে সময় হয়েছে ঠিক বিকেল 4টে। আর এইখানে আপনারা যদি বলেন থাকার আর কোনো অপশান আছে কি না, এই মুহূর্তে কিন্তু নেই। পানঝোড়াতে থাকার এই একটি মাত্র অপশান রয়েছে। তাই আপনারা যদি এখানে সপ্তাহান্ত কাটাতে আসেন তাহলে এই অপশানটিকেই বেছে নিতে হবে। এবং সিজনে যেহেতু মাত্র 4টি কটেজ রয়েছে, আপনারা কিন্তু আগের থেকে বুকিং করেই আসবেন। অনস্পট বুকিং এখানে হয় না, অনলাইন বুকিং করেই এখানে আসতে হবে। কিছুক্ষণ আগে ঘুরে এসেছি জলঢাকা নদী থেকে, এবার যাচ্ছি মূর্তির দিকে। ছোট্ট একটা অ্যাডভেঞ্চার করে যেতে হবে। দূরে দেখা যাচ্ছে আমাদের পানঝোড়া কটেজ, ডান দিকে এই রাস্তা নেমে যাচ্ছে, পাথুরে রাস্তা। এইখান থেকে আমাদেরকে যেতে হবে মূর্তি নদীর দিকে। কয়েক পা হেঁটে এসেই সামনে এরকম অপূর্ব সুন্দর দৃশ্য, একদম ঠান্ডা জলের ধারা বয়ে চলেছে মূর্তি নদীর। এই জলে পা দিলাম, কি ঠান্ডা জলটা, আর সেরকমই পরিষ্কার, একদম চকচক করছে জলটা। এই যে পিছনের নদীটা, ওইটা পার হয়ে এই জায়গাতে এসে দাঁড়ালাম। এখান থেকে মেন যে মূর্তি নদী, ওই নদীটাকে দারুণভাবে দেখা যাচ্ছে। তবে ওই নদীর জলে পা দেওয়া যাবে না, ওই নদীতে এখন জলের মারাত্মক তোড়। এই হলো মূর্তি নদী, আর মূর্তি নদীতে এখন সাংঘাতিক জলোচ্ছ্বাস। বিকেলবেলা মূর্তি নদীর জলে পা ডুবিয়ে বসে আছি আর সূর্যাস্তের অপেক্ষা করছি। এখানে কিন্তু একটা অলস বিকেল কাটাতেই হবে আপনাকে। যদি এক রাত্রের জন্য আসেন তাহলে আর সাইট সিংয়ের হুড়োহুড়িতে না যাওয়াই ভালো। এখান থেকে যদিও 300 টাকা টোটো ভাড়া দিলে মূর্তি থেকে ঘুরিয়ে আনতে পারবে। মূর্তি নদীর পাশেই যেহেতু আছেন, তাই ওই মেন মূর্তিতে যাওয়ার আর কোনো মানে হয় না। যদি একটা নির্জন প্রকৃতির কোলে, প্রকৃতির সান্নিধ্যে, নদীর এই আওয়াজের সাথে একটা দিন কাটাতে চান, 2 দিনও কাটাতে পারেন, সেক্ষেত্রে আমি বলবো এর চেয়ে ভালো জায়গা বোধহয় আর হয় না। কি যে অসাধারণ লাগছে, নদীর ঠান্ডা জলে পা ডুবিয়ে আকাশে রঙের খেলা দেখছি, আর এই সামনে থেকে ব্রিজ থেকে একটা করে ট্রেন যাবে, মানে এটা ভাবতেই পারছি না। মনে হচ্ছে একটা স্বপ্নের দুনিয়াতে বসে আছি। সত্যি এত সুন্দর একটা জায়গা, এবং ঠিক তার পাশেই এত সুন্দর একটা আস্তানা, মন ভরে গেছে। আপনারা অবশ্যই আপনাদের পরিবার পরিজন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব নিয়ে এসে এখানে একটু থেকে যান, তারপর আমাকে ধন্যবাদ জানাবেন। মূর্তি নদীর ধারে বিকেলের অনেকটা সময় আমরা কাটালাম। এইখানে এত পাথর রয়েছে এবং পাথরের শেপগুলো এত সুন্দর, মানে পাথরের চারপাশটা একদম গোলাকার, সমান, এবড়ো খেবড়ো নেই। তো এই পাথরগুলোকে দেখে আপনার মনে হতে পারে যে এত সুন্দর শেপের পাথরগুলো এখানে এভাবে কে রেখে গেল। আসলে এই পাথরগুলো কিন্তু এই নদীর সাথেই এসেছে, এবং নদীর সাথে আস্তে আস্তে একে অপরের সাথে সংঘর্ষের ফলে চারিদিকটা সমান হয়ে এরকম সুন্দর একটা আকৃতি তৈরি হয়েছে। এবং যত দূরে এই পাথরগুলো নদীর সাথে বয়ে বয়ে যায়, তত এই পাথর তার ঘর্ষণ কার্যের ফলে আকৃতিতে ছোট হতে থাকে, ছোট হতে হতে একদম বালিতে পরিণত হয়। চাইলে আপনারা এখান থেকে সাইট সিং করতে পারেন, ডুয়ার্সের 7 পয়েন্টস ঘুরে আসতে পারেন। সেক্ষেত্রে গাড়ি ভাড়া ওই 3000 থেকে 3500 টাকার মতন পড়বে। তবে বারবার যেটা বলছিলাম যে এই জায়গায় আসলে এই জায়গাতে থেকে এর সৌন্দর্য নেওয়াটাই সবথেকে মূল লক্ষ্য হওয়া উচিত, এটা আমার মনে হয়। এখন ঘড়িতে সময় ঠিক বিকেল 5টা 25। আমরা ফিরে এসেছি আমাদের আজকের আস্তানায়। আর ঠিক আমাদের ঘরের সামনে বা কটেজের সামনে থেকে এরকম একটা ছাউনি করে দেওয়া রয়েছে। অস্তরাগের রবির কিরণ সারা আকাশে যে ছড়িয়ে পড়েছে, এই জায়গাটা দেখতে অদ্ভুত মায়াবী লাগছে। এবং এখানে দাঁড়িয়ে এই পরিবেশে, এতটা নির্জনতার মধ্যে প্রকৃতির এতটা সান্নিধ্যে এসে এমন একটা সূর্যাস্তকে
উপলব্ধি করতে পেরে, দু চোখে তার সাক্ষী রাখতে পেরে মনে একটাই গান আসছে বারবার, সূর্য ডোবার পালা আসে যদি আসুক বেশ তো, গোধূলির রঙে হবে এ ধরনী স্বপ্নের দেশ তো, বেশ তো, বেশ তো। এখন সময় হয়েছে ঠিক 6:45। আমাদের সন্ধেবেলার এই স্ন্যাক্স এসে গেছে, পেঁয়াজ পকোড়া। দেখতে তো বেশ ভালোই লাগছে। আর এখানে একটা সোলার লাইট দিয়ে গেছেন দাদা। আমরা এখানে বসে বসে চারপাশে দারুণ সুন্দর অ্যাম্বিয়েন্সটাকে ফিল করছি। ঝিঝি পোকার ডাক, প্রকৃতির আওয়াজ, নৈশব্দ, সামনের পাহাড়ের আলো, তার সাথে এই পকোড়া আর টমেটো কেচাপ। দারুণ হয়েছে কিন্তু, মনে গেল পুরো। এরপর চা আসবে, পকোড়াটা খেয়ে নিয়ে চাটা খাবো। ঘড়িতে এখন সময় ঠিক রাত 9:15। বসে গেছি ডিনার টেবিলে। আমাকে দেখে আপনাদের মনে হতে পারে যে আমি অসুস্থ বা অন্য কিছু কিনা, একেবারেই তা নয়। যেহেতু সন্ধ্যে থেকে বাইরেই বসেছিলাম, একদম ঠান্ডা হয়ে গেছে বাইরের পরিবেশটা। যেহেতু পাথুরে এলাকা, গরম একেবারেই কেটে গেছে। দিনের বেলা যা একটু আধটু গরম লাগছিল, খানিকক্ষণ বসে থাকার পর রীতিমতো ঠান্ডা লাগছিল। ঘরে গিয়ে আমি আরও একটা জামা চাপালাম এবং স্কার্ফ দিয়ে কানটা মুড়ে বসে থাকলাম। বেশ ঠান্ডা লাগছে এখন, ঠান্ডা ঠান্ডা হাওয়া। মনে হচ্ছে একটা স্টোল আনলে ভালো হতো। যাই হোক, ডিনারে রয়েছে আজকে ভাত, সবজি, স্কোয়াশের তরকারি, ডাল, চিকেন কষা, আমার ফেভারিট চিকেন, টমেটোর চাটনি। চাটনিটা কিন্তু একদমই অন্যরকম। আর এটা হচ্ছে স্যালাড। এই দিয়ে আজকে ডিনার কমপ্লিট করব। রান্না বান্না তো বেশ ভালোই, সেটা দুপুরবেলাও বলে দিয়েছি। এইরকম একটা সারাউন্ডিং সাউন্ড চারদিকে রয়েছে, এরকম একটা সিম্ফনির মধ্যে খেতে যে অনবদ্য একটা অভিজ্ঞতা, সেটা এখানে এসে এই এক্সপিরিয়েন্সটা না করলে ঠিক বোঝা যাবে না। দুর্দান্ত একটা এক্সপিরিয়েন্স হচ্ছে আমাদের, আমি বলবো লাইফ টাইম একটা এক্সপিরিয়েন্স। মানে সন্ধ্যে থেকে এই যে বাইরে বসে আছি, দূর থেকে মূর্তি নদীর আওয়াজ ভেসে আসছে, ঝিঝি পোকার ডাক, চাঁদের আলো, দূরে ওয়াচ টাওয়ার গুলোতে পাহারাদারেরা বসে আছেন, তারা টর্চ মেরে মেরে চারিদিকের ধান ক্ষেতগুলোতে দেখছেন হাতি আসলো কিনা, কোনো পশু আসলো কিনা। এবং তার মধ্যে বসে বসে আমরা যে আকাশের তারা দেখছি, নিজেদের মধ্যে গল্প করছি, আড্ডা মারছি, মাঝে মাঝে একটু আধটু খাচ্ছি, চা খাচ্ছি। অসাধারণ লাগলো, অসাধারণ একটা মানে সন্ধে কাটালাম। গুড মর্নিং ফ্রম পাঞ্ঝোরা। দারুণ একটা দিন আমরা কাটালাম এবং সকালবেলা ঘুম থেকে উঠে ঘরের দরজা খুলে বাইরে জাস্ট যে ভিউটা দেখলাম, ওভারওয়েলমড। এখন ব্রেকফাস্ট টেবিলে বসে গেছি। এখন ঘড়িতে সময় মোস্ট প্রবাবলি 9:15, আমি ঘড়ি পড়িনি, 9:15 হয়েছে। আমি দেখলাম এখানে যে প্রতি ঘন্টায়, মানে কালকের থেকে এটা অবজার্ভ করলাম যে প্রতি ঘন্টায় এই জায়গার সৌন্দর্য মানে চেঞ্জ হয়। যদি আপনারা সত্যি এই জায়গাটাকে উপলব্ধি করতে চান, একটা দিন থাকতে হবে। আর এখন লিটারেলি যখন আমাদের মানে চলে যাওয়ার সময় আসন্ন, সত্যি কথা বলতে যেতেই ইচ্ছা করছে না এখান থেকে। কারণ সকালে এত স্নিগ্ধ সুন্দর একটা ভিউ পেলাম যে মনটা পুরো ভরে গেছে। যাই হোক, ব্রেকফাস্ট টেবিলে চলে এসেছি। আর আমাদের আজকের ব্রেকফাস্ট লুচি, আলুর দম, বেশ ঝোলঝোল একটা আলুর দম এসেছে। এই দিয়ে ব্রেকফাস্ট সেরে এখন আমরা বেরিয়ে পড়ব। আর এখান থেকে কিন্তু আজকে আমরা যাব এখান থেকে কিছুটা দূরে, খুব বেশি দূরে নয়। ও, এটা আলুর দম নয়, এটা ঘুগনি, মটরও আছে, আলু মটর বলা যেতে পারে। খেয়ে দেখে তো ভালোই লাগছে। তো যেটা বলছিলাম, এখান থেকে যাব কিছুটা দূরেই আরও একটা অফবিট ডেস্টিনেশনে এবং সেখানকার একটা নতুন জায়গার সন্ধান দেব। সেজন্য আমাদের পরবর্তী পর্বে ভিডিওটা দেখতে হবে। আর এইখান থেকে ডাইনিং টেবিলে বসে সকালবেলা সামনের ভিউটা একবার দেখে নিন।
এখানকার দাদাদের মুখে গল্প শুনলাম শীতকালে নাকি একেবারে এই পানঝরা নেচার ক্যাম্পের সামনে মানে এই জায়গা অবধি হাতি চলে আসে, মানে আক্ষরিক অর্থেই আপনি ঘরে বসে বন্য প্রাণীদের দেখতে পাবেন। আর একটি কথা, এই সমগ্র চত্বরটির বৈদ্যুতিক সংযোগ কিন্তু সৌরশক্তি দ্বারাই পরিচালিত হয়। ঘড়িতে সময় ঠিক সকাল 10:45 আর আমাদের পানঝরার সফর শেষ। এখান থেকে আমরা এবার এগিয়ে যাচ্ছি নতুন আর একটা ডেস্টিনেশনের দিকে, আর সেই গল্প জানার জন্য আমাদের পরবর্তী পর্বের ভিডিওতে চোখ রাখুন। আপাতত পানঝরাকে টাটা। আমাদের আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে দেবেন। কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত আমাদেরকে জানাবেন। যদি চান যে এই ভিডিওটা আরও বেশি সংখ্যক দর্শকের কাছে পৌঁছে যাক, তাহলে কমেন্ট সেকশনের পাশে বাঁ দিকে স্লাইড করলে হাইপ বলে একটা নতুন অপশন দিচ্ছে ইউটিউব। প্লিজ আমাদের ভিডিওটাকে একটু হাইপ দিয়ে দেবেন, তাহলে আমাদের ভিডিওটা আরও বেশি সংখ্যক মানুষের কাছে পৌঁছবে। যদি খুব ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে নেবেন বন্ধু বান্ধব সকলের সঙ্গে। আর অবশ্যই 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 যদি আমাদের ভিডিওগুলো ভালো লাগে, আমাদের সাথে থাকতে চান, তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সম্পিতানু ব্লগস। প্রতি শনিবার ঠিক বিকেল 4:30 আমাদের একটি করে নতুন ভিডিও নিয়ে আমরা থাকি আপনাদের অপেক্ষায়। তাই আমাদের সাথে থাকবেন, আমাদের পাশে থাকবেন। দেখা হচ্ছে আগামী সপ্তাহে ঠিক বিকেল 4:30 সময় নতুন আরেকটি ভ্রমণের গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত টেক কেয়ার অ্যান্ড বাই বাই।